জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে হঠাৎই গণপরিবহন বন্ধ করে দেয় বিপাকে সাধারণ মানুষ। ছুটির দিন হলেও নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি এবং একই দিনে 26টি সরকারি চাকরি পরীক্ষা থাকার সুযোগে ছোট যানবাহন ভাড়া বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে সামান্য ইস্যুতে বারবার জনভোগান্তির কর্মসূচি দেয়ায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা থেকে আসছি আজকে পরীক্ষা দিতে ভোরে রওনা দিছি। আমার পরীক্ষা ছিল 10:30টায় আগারগাঁওতে, কিন্তু আমি এই গাবতলী এসে থেমে গেছি, কোনো গাড়ি পাইতেছি না। বাস শ্রমিকের আন্দোলন হতেছে, কে দাঁড়িয়ে নেবে? জীবন তো আমার শেষ, আমার পরীক্ষা কি কেউ দিয়ে দিবে? শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বের হয়েছেন গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঢোকেনি কোনো পরিবহন। টার্মিনালে গিয়েও বিপাকে পড়েন অনেকে। এখন তো করোনা অনেকটাই স্বাভাবিক, তো একটু বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। আমার শাশুড়িও অসুস্থ, এখন এসে দেখতেছি এই অবস্থা। এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। দ্বিগুণ কি 4 গুণ 5 গুণ ভাড়া দিয়ে রিকশা, সিএনজি এগুলোতে করে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। মানে আমি তো নর্মালি যাই হচ্ছে 100-150 টাকা ভাড়া দিয়ে পাটুরিয়া। টাঙ্গাইলে যাবো, কিন্তু আমি গাড়ি পাচ্ছি না, এই জন্য দাঁড়িয়ে আছি। বিশেষজ্ঞরা বলছেন পরিবহন খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার ফলেই মালিক শ্রমিকরা ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নিতে পারেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার পরামর্শ তাদের। আমাদের এখানে পরিবহন সেক্টরের নেতাদের যে পাওয়ার, এই বিশৃঙ্খলার মাঝখানে তারা কিন্তু এক্সারসাইজ করে বারবার জানান দেয়, আর সরকারকে সেই জানান দেওয়ার সুযোগটা না দিয়ে যদি কনসালটেশনটা করে নেয়, তাহলে জনসমর্থনটা কিন্তু সরকারের পক্ষেই থাকে। আর ভোগান্তি দূর করতে যত দ্রুত সম্ভব গণপরিবহন স্বাভাবিক করার দাবি সাধারণ মানুষের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় টাকা লুটপাট করতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, জনগণের প্রতি সরকারের দায় নেই বলেই ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে। জনগণের পকেট থেকে এই টাকা ট্যাক্স আদায় করে রাষ্ট্রীয় তহবিল লুটপাটের একটা সুবন্দোবস্ত করেছে। ডিজেলের দাম তারা বাড়িয়েছে। এই ডিজেলের কারণে শুধু সাধারণ মানুষ আগামী দিনে আপনাদের বাস ভাড়া, ট্রাক ভাড়া, রিক্সা ভাড়া সব করে বাড়বে, এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের কৃষকরা। এ যেন মরার ওপর খানার ঘা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে এমনিতেই নাভিশ্বাস, তার উপর আবার মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে বাড়ল জ্বালানি তেল আর এলপিজির দাম। জীবনযাত্রার হিসেব নিকেশের ছক কষতেই এখন দিশেহারা সাধারণ মানুষ। গত 5 মাসে 56% দাম বাড়া এলপিজির তেজি ভাব কোথায় গিয়ে থামে সেটি এখন ভাবাচ্ছে ব্যবহারকারীদের। রাজধানীর মিরপুরের 22 বাসিন্দা মৌসুমী ইসলাম। বাসায় সংযোগ থাকলেও প্রায় সময় মিলে না গ্যাস, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে এলপিজি। কিন্তু প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে জ্বালানি এ পণ্যটির দাম, আর তাতেই কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 1350 টাকা মানে সমর্থর বাইরে। যদি এটা সরকার আরো কমায় আনতো, 850 টাকা হতো, সেক্ষেত্রেও আমরা কোনো রকম কষ্ট করে হলেও চলে যেতে পারতাম। এটা না কমে আর এটা দ্বিগুণ
বেড়ে যাচ্ছে দিনকে দিন। আমি জানি না এটা কত যায় ঠিকবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত 5 মাসে দেশে এলপিজির দাম বেড়েছে প্রায় 56%। সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা আবাসিকে এলপিজি ব্যবহারকারী সবাই আছেন দুশ্চিন্তায়। কিভাবে জীবনযাত্রার ব্যয় মিটবে সে ভাবনাই যেন দিশেহারা। 1 মাস পর পরই দাম বাড়তেছে। এইভাবে গ্যাসের দাম বাড়লে আমরা আসলে চলা খুবই কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে। নিম্ন শ্রেণীর লোক যারা ঢাকাতে আছে এভাবে কোনো মতে ঢাকাতে থাকা কোনো মতে উপায় নাই। আমাদের জন্য একটা বিশাল বার্ডেন হয়ে যায় বর্তমানে ভাই। মনে করেন যে আপনার গ্যাস বিল বাড়ছে, আমাদের বেতন তো বাড়ে নাই। আমাদের হিসাবের বাইরে চলে যান, আমাদের খাওয়াই সব কষ্ট হয়ে যাবে। পিঠ দেওয়ালে ঠিক গেছে, এখন আমরা মনে করেন যে পারতাছি না। এদিকে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের কারণে পেট্রোল পাম্পে ডিজেল নিতে দেখা যায়নি কোনো গণপরিবহনকে। তবে কাভার্ড ভ্যান কিংবা ডিজেলের অন্য গ্রাহকরা বললেন দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। এটা তো আমাকে মহাজনের ভোগান্তি, আমাকে ভোগান্তি। এখন দেখা গেছে মহাজনেরা অপরাধ দিয়ে বয়ে থাকবো, আমাকে টিভি পাঠাইবো না, আমাকে লুস্কান, আমাকে উপায় বলেন চলবো না। আমি বাসায় বলতে পারুম না যে কি অবস্থা আমাদের। আমরা তো গাড়ি চালাই 100-150 টাকা 200 টাকা পাইতে আমাদের কষ্ট হয়ে যায়। 400 টাকা 500 টাকা টিপ মারি, এতে যদি আমরা 1 লিটার তেলে যদি 15 টাকা বাড়তি দিয়া ভরি, আমরা গরিবেরা কি খাবো? বুধবার মধ্যরাতে ডিজেল ও কেরোসিনের দাম 65 টাকা থেকে 1 লাফে 23% বাড়িয়ে 80 টাকা করা হয়। আর বৃহস্পতিবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেওয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমন্বিত পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা, একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষা, 5টা পরীক্ষার মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি মানে প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে, তারা যদি একটু সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে, ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের উপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুঁতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সাইমা ওয়াজেদ পুতুল। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না
যে এগেনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। তা আমি রেহানা, বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি, এবং ডক্টর গওহর রিজভির সাথেও আমি আলাপ করি যে আমি এরকম একটা বিরাট খনি পেয়ে গেছি আসলে, যে ইনফরমেশন, আমি এটাকে পাবলিশ করতে চাই। গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। একটি স্বর্ণের নাকফুল, 4টি রূপার নূপুর ও একটি হার, সব মিলে বাজার মূল্য মাত্র 6,000 টাকা। অথচ সামান্য এই গহনার জন্য চিরতরে নিভে গেছে তাজা প্রাণ। রাজধানীর বংশালের ক্লুলেস পান্না বেগম হত্যার রহস্য উন্মোচনের পর গোয়েন্দা পুলিশ বলছে ঘাতক তারই ছেলের বউয়ের বন্ধু। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর বংশালের সুরিটোলা এলাকার ভাড়া বাসা থেকে গেল 24 অক্টোবর রাতে উদ্ধার করা হয় পান্না বেগমের নিথর দেহ। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বংশাল থানায় হত্যা মামলা করে পরিবার। তদন্তে গিয়ে বেগ পেতে হয় থানা পুলিশকে। পরে ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গৃহশিক্ষকের মাধ্যমে ক্লু পেয়ে ঘটনা মোড় নেয় অন্যদিকে। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয় খুনিকে। জানা যায় 22 বছর বয়সী আরিফ গাজী একাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। কি উদ্দেশ্যে মার্ডার করা হয়েছে, কে মার্ডার করেছে, এগুলো আসলে একদম আননোন ছিল। তা আমরা পরবর্তী তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে এক পর্যায়ে দেখি আরিফ গাজী নামে একটা ছেলে, বয়স প্রায় 20-22 বছর। এই আরিফ গাজী সে এই পান্নাকে খুন করে। গ্রেফতার আরিফকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় ঘটনার রাতে বাসায় একাই ছিলেন পান্না। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ওয়ারড্রবে থাকা চাকু দিয়ে পান্না বেগমের পিঠে আঘাত করে আরিফ। ভিকটিম চিৎকার করলে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে সে। পরে তার নাকফুল, 4টি রূপার নূপুর ও একটি হাড় নিয়ে পালিয়ে যায় সে। ভিকটিমের ছেলের ওয়াইফের সাথে তার পরিচয় ছিল আগে। সে কত টাকা গেইন করবে সে কিন্তু আগে থেকে জানতো না। টাকা লাভের উদ্দেশ্যেই হত্যাটা করেছে, কিন্তু সে এইটা বিক্রি করেছে খুব অল্প দামে, মাত্র 6,000 টাকার মতো সে পেয়েছিল। গোয়েন্দারা জানিয়েছে আরিফের আগে থেকেই চুরির স্বভাব ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরতেই সরকার অমানবিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও যদি তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? এই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করো। পরিবহন খাতে মানুষের জিম্মি দশা কাটাতে উদ্যোগ নেই বিআরটিসির। ঢাকার 7টি ডিপোতে বিকল হয়ে পড়ে আছে সম্প্রতি কেনা সংস্থাটির শতাধিক যাত্রীবাহী বাস। মেয়াদ থাকা সত্ত্বেও শুধু মেরামতের অভাবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ
স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে বলে মত ডিপো কর্মচারীদের। নাজমুস সালেহির রিপোর্ট। রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসির বাস ডিপো। দাঁড়িয়ে থাকা বাসগুলোকে সচল মনে হলেও এগুলো পড়ে আছে বিকল হয়ে। বাসগুলো খুব বেশি দিন আগের কেনা নয়, শুধুমাত্র মেরামতের অভাবে দিন দিন স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। শুধু এই ডিপোতেই নয়, রাজধানীতে বিআরটিসির 7টি ডিপোতে এভাবে নষ্ট হচ্ছে শতাধিক যাত্রীবাহী বাস। ভেঙে পড়তে শুরু করেছে মূল অবকাঠামো, নষ্ট হওয়ার পথে মূল্যবান সব যন্ত্রাংশ। গাড়িগুলো 812 সালে ছাদ এবং সামনে পিছনে ফাইবার থাকার কারণে পানি পড়ে আর অল্পতেই নষ্ট হয়ে যায়। তারগুলো অনেকে বসে থাকা নষ্ট হয়ে গেছে, ব্যাটারির ড্যামেজ হয়ে গেছে। অথচ সড়কে বাসের জন্য রীতিমতো যুদ্ধে নামে মানুষ। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় গণপরিবহন সংকট দীর্ঘদিনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস দেখলেই শুরু হয় হুড়োহুড়ি। প্রতিদিন বাসের জন্য সকালে যুদ্ধ করতে হয় এবং আসার পথে একই অবস্থা। বাস তো পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা, এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন। প্রচুর ভিড়, আমি যে দাঁড়াবো সেই অপশনটুকু হয়তো বা থাকে না। বিআরটিসি বাসের সংখ্যা খুবই কম এবং পাওয়া খুবই দুষ্কর। বিআরটিসিও স্বীকার করছেন সময় মতো মেরামতের অভাবে যাত্রী সেবাই কেনা হলেও মুখ থুবড়ে পড়েছে বাসগুলো। অল্প সময়ের মধ্যে এগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলছেন কিছুটা হলেও যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। আমরা কিন্তু এখন বদ্ধপরিকর যে আমরা এই গাড়িগুলা যদি একবারে আমাদের মিনিমাম প্রফিটও হয় আমরা সেগুলোকে উঠাবো। বিকল বাসগুলো চালু হওয়ার আগেই নতুন করে আরও 300টি উন্নত প্রযুক্তির সিএনজি চালিত বাস কেনার প্রকল্প নিয়েছে বিআরটিসি। নাজমুস সালেহি, সময় সংবাদ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সব ধরনের গণ ও পণ্য পরিবহন। আর এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। শুক্রবার সকালে বরিশাল নগরী থেকে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে গণপরিবহনও। এতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে বাস স্ট্যান্ডে এসে দুর্ভোগে যাত্রীরা। বিকল্প পথে যাত্রা করতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। জানতাম না যদি এই গাড়িগুলো বন্ধ, জানলে আমি আসতাম না। আমি হয়তো মনে করেন কোনো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে যাইতাম। সকালবেলার প্রস্তুতি এসে দেখি যে গাড়ি বন্ধ, তো এটা আমাদের জন্য একটা ভোগান্তি। যাত্রীদের ভাড়া বাড়াই দিতে পারবো না, গাড়ি বন্ধ করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি বন্ধ, গাড়ি বন্ধ থাকবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামেও চলছে সব ধরনের পরিবহন ধর্মঘট। কোনো প্রকার আলোচনা ছাড়াই হঠাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন চালানোর খরচ অনেক বেড়ে যাবে বলে জানান মালিক শ্রমিকরা। আমার চাকরির পোস্টিং নিয়েছি তো লক্ষ্মীপুরে, তো রামগঞ্জে যাওয়ার জন্য রওনা করছি, তো এখন এসে দেখে এই অবস্থা। কোনো কথা নয়, পাচ্ছি না, চট করে 15 টাকা বাড়াই দিল লিটারে। কেরোসিন হইতে ডিজেল সব কিছুর দাম বাড়ি গেছে। খুলনাতেও একই চিত্র। বাস স্ট্যান্ডে যাত্রীর আনাগোনা থাকলেও ঘুরছে না বাসের চাকা। ভাড়া পুনর্নির্ধারণ না হলে সারা দেশে যানবাহন চলবে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। যেহেতু পরীক্ষাটা দিতে পারতেছি না, আমার মতো অনেকেই আছে, সবাই এই ভোগান্তির শিকার হচ্ছে। এখান থেকে পাওয়া যাইতে বাইকরতে চাওয়া হচ্ছে প্রায় 1200 টাকার মতো। 45 গাড়ি, কিন্তু এখন কাউন্টারে এসে দেখি সব বন্ধ। বগুড়াতেও শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে পরিবহন মালিক শ্রমিকরা। ভাড়া সমন্বয় না করে লিটার প্রতি ডিজেলের মূল্য 15 টাকা বৃদ্ধি করায় লোকসানের মুখে পড়বে বলে জানান তারা। তেলের দাম বাড়া মানে ভাড়া বাড়াই দিতে হবে। ভাড়ায় পোষাচ্ছে না তেলের দাম বাড়তে, এই জন্য আমরা গাড়িটা টিপে নিয়ে যেতে পারতেছি না। এছাড়া হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ, নাটোর ও জামালপুর সহ সারা দেশে গণপরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ডিজেলের দাম বাড়ার অজুহাতে এবার চালের দামও প্রকারভেদে 1 থেকে 2 টাকা বাড়ালো মিল মালিকরা। তাদের যুক্তি, মিলের ধান সংগ্রহ ও চাল সরবরাহে পরিবহন খরচ বেশি হয় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সরকারি চাল আমদানি ও মিলের মজুদ রিপোর্ট নিয়মিত মনিটরিং করে দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা। বাবুল হোসেনের তোলা ছবি ও SM রাশেদের পাঠানো তথ্য রিপোর্ট। ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়ল চালের বাজারেও। দেশের বৃহত্তম চালকল এলাকা কুষ্টিয়ার খাজানগরে সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। মিল মালিকরা বলছেন ডিজেলের দাম বাড়ায় চাল বহনে পরিবহন খরচ বেড়েছে। এছাড়া ধানের দাম আগের চেয়ে বেশি বলে এর প্রভাব 2-1 দিনের মধ্যে দেশের বাজারে পড়বে বলেও জানান তারা। তেলের বাজার বৃদ্ধি পাইছে, এই প্রভাব চাউলের বাজারে পড়বে বলে আমি মনে করি।
তবে নতুন ধান উঠতেছে, নতুন ধান উঠলে হয়তো চাউলের বাজার কিছুটা স্বাভাবিক থাকবে। নানা অজুহাতে বারবার চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। চালের দাম বৃদ্ধি পাওয়াতে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, আমাদের হিমশিম খাই। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন, মজুদ বা অন্য কোনো অনিয়ম করে কোনো মিল মালিক দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সঠিক মজুদ রিপোর্ট এবং বাজার দপ্তর রিপোর্টটা আমাদের কাছে যেন করে, তাতে আমরাও ওয়াকিবহাল থাকবো। যদি কোনো অনিয়ম পাওয়া যায় অবশ্যই আমাদের দায়িত্ব থাকে এটা নিয়ে মনিটর করা। কুষ্টিয়া মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 55টি অটো ও 37টি সেমি অটো রাইস মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় বেচা কেনাও জমজমাট। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকা পর্যন্ত। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। সব দেশ বিদেশে থেকে সব দেশের মানুষ আছে এখানে, আমরা জায়গা ছেড়ে দিব, আমাকে একটা জায়গা দিয়া জায়গাটা নেওয়া যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক হিসাবে, এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ, এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে। ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয় সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অবশেষে শুরু হলো মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার অভিযান। 680 টন ওজনের ফেরি ভাসনের মধ্য দিয়ে উদ্ধার করা হবে বলে জানিয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে 10 দিন পেরিয়ে গেল, এখনও 5 নম্বর ঘাট সচল না করায় এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। আর এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবি নিয়ে বিস্তারিত। পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 10 দিন ধরে অর্ধেক পানিতে তলিয়ে আছে আমানত শাহ ফেরি। অবশেষে ফেরিটি উদ্ধারে শুরু হলো মূল অভিযান। শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করে 250 টন ওজনের উদ্ধারকারী জাহাজ। ক্রেন দিয়ে ধাপে ধাপে তোলা হবে ফেরিটি। জাহাজটা বাসার জন্য আমরা চেষ্টা করে যাব সবাই মিলে। এটাই আমাদের লক্ষ্য থাকবে, আমাদের জাহাজটা তোলার অনুমতি। লেসিং করার কাজ শুরু করেছি এবং পিছনে আমরা লোড নেওয়ার জন্য, ওইটাকে স্টেবল করার জন্য আমরা পানি ভরতেছি যাতে জাহাজটা স্টেবল থাকে। এই কাজ চলতে থাকবে। আস্তে আস্তে অন্য বাসগুলিও আসবে এবং সবগুলি একত্রে আমরা ওটা উত্তোলন করার চেষ্টা করব। এদিকে 120 টন ওজনের হামজা ও রুস্তম রাখায় বন্ধ রয়েছে 5 নম্বর ঘাট। কুয়াশার কারণে বৃহস্পতিবার রাতে ফেরি কম চলায় শুক্রবার ঘাট এলাকায় তীব্র যানজট। ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এখন বলতে এখানে স্টিল বসে আছে, গাড়িতে ফেরিতে উঠতে পারি না। 5-7 ঘন্টা যাবত বসে আছি, তো খুবই অসহ্য হয়ে যাচ্ছি। ফেরি একটা ডুবে গেছে, আর সেকেন্ড ফেরি সংকটের কারণে এই ঘটনাগুলো ঘটছে। অনেক ভোগান্তি হইতেছে, অনেক কষ্টকর। গত 27 অক্টোবর 19টি যানবাহন নিয়ে উল্টে যায় ফেরি আমানত শাহ। জাহাজ হামজা ও রুস্তম অক্ষম হলে 29 অক্টোবর 2 কোটি টাকা চুক্তিতে উদ্ধার কাজ দেওয়া হয় জেনুইন এন্টারপ্রাইজকে। সময় সংবাদ, মানিকগঞ্জ। শীত মৌসুম না এলেও শীতল সাগরের টানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। সব বয়সের মানুষ সাগরের পানিতে মেতেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। আগত পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। প্রকৃতিতে শীতের ছোঁয়া আর স্বচ্ছ নীল জলরাশি বলে দিচ্ছে পর্যটন মৌসুম চলে এসেছে। সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়। সবাই মেতে আছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গী নিয়ে, যেন শীতল সাগরই ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছে। এখন ওয়েদারটা খুব বেশি গরমও না, আর মাত্র শীতকাল শুরু হয়েছে,
খুব ভালো লাগে। এখনকার এই অনুভূতিটা আসলে খুবই দুর্দান্ত। প্রায় 1.5 বছরের বেশি সময় পর ঘর থেকে বের হওয়া, তো সবাইকে নিয়ে একসাথে আসা। দীর্ঘদিন করোনার বন্ধে সবাই বোর হয়ে গেছে, কারণ একটু ঘোরাঘুরি করার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বের হয়েছে। শীত মৌসুমে সমুদ্র স্নান অনেকটাই নিরাপদ বলেই জানালেন লাইফগার্ড কর্মীরা। সাগরে ধরতে গেলে একদম শীতলই আছে এবং পর্যটকরা নির্দ্বিধায় গোসল করতে পারবে, এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতে যে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। কক্সবাজারে পর্যটকদের থাকার জন্য রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ, যেখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষা রাঙামাটি জুরাছড়ির দুমদুমিয়া ইউনিয়ন। পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আবার উপজেলা সদর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে 4 থেকে 5 দিন। দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে একেবারে আদর্শ একটি গ্রাম গড়ে তুলেছেন ডেঙ্গু চাঁদ তঞ্চঙ্গা নামে এক যুবক। নিজের পৈতৃক জমি দান করে তৈরি করেছেন 2টি স্কুল, খেলার মাঠ এবং বাজার। বাদ যায়নি কমিউনিটি ক্লিনিকও। দুর্গম দুমদুমিয়া ঘুরে এসে সাক্ষাৎ টিভির ক্যামেরায় ডেঙ্গু তঞ্চঙ্গের গল্প জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের জহুরুলক ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে জুরাছড়ির উপজেলা দুমদুমিয়া পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টার বেশি। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া ঠেকা নামের একটি ছোট্ট নদীর পাশে তৈরি করা মাঠে ভলিবল খেলছে স্থানীয় কিশোর এবং তরুণরা। আবার সেই খেলা দেখতে জড়ো হয়েছেন অসংখ্য নারী পুরুষ। খেলার মাঠ পেরোলে বিশাল বাজার। বাজারের এক প্রান্তে বসে কোমর তাতে চাদর বুনছেন এক তরুণী। বাজার থেকে কয়েক গজ সামনে এগুতে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক। এত কিছু গড়ে তোলার নেপথ্যে রয়েছেন ডেঙ্গু চাঁদ তঞ্চঙ্গা নামের স্থানীয় এক যুবক। বাজার, হাই স্কুল, ক্লিনিক এমনি জনগণ উপরে দিছি আর কি। এরকম একটা এলাকায় উনি জমি দান করেছেন, আমি তাকে বড় মনের মানুষই বলবো। বাবা স্থানীয় এলাকার গ্রাম প্রধান অর্থাৎ কারবারি। অনগ্রসর এলাকা হয়, পড়ালেখার সুযোগ হয়নি। নিজের পড়ালেখা না করলেও এলাকার শিক্ষার্থীদের জন্য 2টি স্কুল তৈরি করে দিয়েছেন ডেঙ্গু চাঁদ। দূর দূরান্ত থেকে এইসব স্কুলে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বাজারের পাশে তৈরি করা হয়েছে আবাসন ব্যবস্থা। খুব কম খরচে তারা এখানে থেকে স্কুলে পড়তে পারছে। আমরা তো খান ওইটা দেখি নাই তো লেখা, ওইটা ছেলেমেলে লেখাপড়া করবে না, ওইটা তো আমার নাম থাকবে। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ আছি তাদের জন্য এটা একটা অবশ্য শিক্ষা, যে কোনো ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করার চেষ্টা করবো না। রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই ডেঙ্গু তঞ্চঙ্গার। তিনি জানেন না জন্মের পর কেন একটি রোগের নামে তার নামকরণ করা হয়েছিল। আর রোগ হবে কি, ছোটবেলার নাম দিছে, কি করবে আর। প্রায় 1,500 মানুষের বসবাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাহাড়ি শান্ত নদীর তীরে গড়ে ওঠা প্রত্যন্ত এই গ্রামে। এত দুর্গম অঞ্চলের বাসিন্দা হয়েও বিন্দুমাত্র কৃত্রিমতা ছুঁয়ে যায়নি এখানকার বাসিন্দাদের। রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি থেকে কমল দে, সময় সংবাদ।